আন্দোলনের মাধ্যমে দেশে বর্তমানে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নবযাত্রার সাথে ডিআইটিএফ এর এই নামটি বিশেষ মাত্রা যোগ করবে। মেলাটিকে অধিক ফলপ্রসূ করার লক্ষ্যে গতানুগতিক ধারা হতে কিছুটা বের করে আনার অভিপ্রায়ে নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে কিছু সাইডলাইন ইভেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। এবার জুলাই আগস্ট বিপ্লব স্মরণীয় রাখার জন্য জুলাই চত্বর, ৩৬ চত্বর, সোর্সিং কর্নার, ক্রিয়েশন কর্নার, সেমিনার, ওয়ার্কশপের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ইউটিলিটি সার্ভিস বুথ, এটিএম বুথ, মসজিদ, মা ও শিশু কেন্দ্র, কার পার্কিং স্পেস, বিভিন্ন ব্লকে পর্যাপ্ত টয়লেট সহ দর্শনার্থীদের সাবলীল চলাফেরার ব্যবস্থা রাখা হয়েছে। প্রিয় সুধী মণ্ডলী, বর্তমান সরকার একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেছে। বৈষম্য বিরোধী এই অভ্যুত্থানের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে নাগরিকের সমতাভিত্তিক অংশগ্রহণ ও জাতীয় সম্পদের সমতাভিত্তিক বন্টন। আমাদের সরকার পরিচালনা করতে চায় যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে, ব্যক্তি সম্পর্ক নির্ভর বা যোগসাজকের ভিত্তিতে নয়। এর জন্য আমাদের সমতাভিত্তিক সমাজ তৈরি করতে হবে। নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশার অগ্রাধিকারেই ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেমন কেন্দ্রীয় ব্যাংক, এনবিআর, দুদক, সর্বোপরি বিচারালয় ও বিচার ব্যবস্থায় সুশাসনের ব্যাপক ঘাটতি গত ১৬ বছর ধরে দেখা গেছে। এই ব্যবস্থা থেকে রাষ্ট্র সংস্কারের যে প্রয়োজনটা জনদাবি আকারে প্রকাশিত হয়েছে, এটাকে পরিণামদর্শিতার সঙ্গে উপলব্ধি করে প্রয়োজনীয় সংস্কারটা করলেই অর্থনীতি যথেষ্ট দ্রুততার সঙ্গে ঘুরে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সে পথেই রয়েছে। প্রিয় উপস্থিতি, একটা সেলফ সেন্সার্ড শাসন ব্যবস্থার মধ্যে আমরা ছিলাম। তথ্য উপাত্তের প্রচণ্ড গরমিল তৈরি হয়েছিল। এগুলোকে ঠিক করে উপস্থাপন করাটাও একটা বড় কাজ, যা এরই মধ্যে আমরা শুরু করতে পেরেছি। আমি নিশ্চিত যে এভাবে চললে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পথ আগামীতে আরও সহজ হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মযজ্ঞের শুরুতে তৈরি করা শ্বেতপত্রে দেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা পাচারের তথ্য উঠে এসেছে। আমাদের পর্যালোচনায় দেখা যাচ্ছে এই কাজে সমাজের প্রতিটি স্তরের একটি অংশ জড়িত ছিল। মাধ্যম হিসেবে তারা হয়তো বাণিজ্যকেই বেশি ব্যবহার করেছে। খুবই আশাব্যঞ্জক দিক হলো আমাদের সরকারের দায়িত্ব গ্রহণের পর অর্থনীতির নৈতিক ভিত্তির পরিবর্তনগুলো আসতে শুরু করেছে, যার প্রতিফলন দেখা গেছে রপ্তানি আয়ের প্রবৃদ্ধিতে, চলতি হিসাবের ভারসাম্যে। সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে সুদ ব্যয় বেড়েছে, কিন্তু এর মূলে রয়েছে গত শাসন আমলের সীমাহীন অনিয়ম। ফলশ্রুতিতে সুদ ব্যয় বৃদ্ধির সাময়িক একটি চাপ মোকাবেলা করতে হচ্ছে। আমি মনে করি পর্যায়ক্রমে সুদ ভার সহনীয় মাত্রায় নিয়ে আসা সম্ভব হবে, যা বিনিয়োগের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। প্রবাসী আয়ের ক্ষেত্রে আমরা সরকারের প্রতি বড় ধরনের আস্থার প্রতিফলন এর মধ্যে দেখতে শুরু করেছি, যার ধারাবাহিকতায় নিকট ভবিষ্যতে ইতিহাসের সর্ববৃহৎ রেমিটেন্স প্রবাহ আমরা পেতে যাচ্ছি। তবে বাস্তবতা হলো এখনও আকাঙ্ক্ষা অনুযায়ী দুর্নীতি কমেনি। এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপের দিকে অগ্রসর হয়েছি। দেশে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের পণ্যের মান ও রপ্তানি সম্পাদনের সক্ষমতা অর্জনে বাংলাদেশ এখন বিদেশি ক্রেতাদের নিকট ক্রমেই আস্থাভাজন গন্তব্যে পরিণত হচ্ছে। এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ভঙ্গুর অবস্থা থেকে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আসন্ন রমজানে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ২০২৪-এর বিপ্লবের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক উৎকর্ষতা অর্জনের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে। কোনো অশুভ শক্তির সাথে মিত্রতা করে লুটপাট করার সুযোগ আর দেওয়া হবে না। এতদিন যেসব প্রতিষ্ঠান রাজনৈতিক সহায়তায় বিভিন্ন এক ধরনের ইমিউনিটি পেয়ে এসেছে, তাতে মারাত্মক একটি অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়েছিল বাজারে। অনেক অপ্রয়োজনীয় বিনিয়োগ হয়েছে। এসব কিছুর ফলে
বৃহৎ কিছু প্রতিষ্ঠান অস্বাভাবিকভাবে বড় হয়েছে। সরকারের আনুকূল্যে অস্বাভাবিক স্ফীত হয়েছে, অর্থাৎ ক্রোনি ক্যাপিটালিজমের উত্থান আমরা দেখতে পেয়েছি। ব্যাংকের পাশাপাশি শিল্প গড়ে ওঠার ক্ষেত্রেও আমরা এ পরিস্থিতি দেখতে পেয়েছি, কিন্তু এগুলো নিয়ে বলার ভাগ্য এতদিন আমাদের ছিল না। এভাবে অর্থনীতিকে কেন্দ্রীভূত করা হয়েছে, সার্বিকভাবে সম্পদের প্রচণ্ড অসম বন্টন দেখা গেছে। আমাদের দেশের মূল বিষয় হচ্ছে একটি সমতা ও ইনসাফ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা, যার মাধ্যমে প্রতিযোগিতামূলক বাজার প্রতিষ্ঠা করতে পারলে ভোক্তা উপযুক্ত মূল্যে পণ্য পাবে। সমতা ও ইনসাফের উপর ভিত্তি করে দেশের অর্থনীতি সচল হবে। প্রিয় সুধী মণ্ডলী, জ্বালানি ও বিদ্যুতের বিদ্যমান সংকট মোকাবেলা করার জন্য সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে বিদ্যুৎ আমদানির সংকট মোকাবেলা করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্থানীয় উৎপাদনকে বৃদ্ধি করার পাশাপাশি বিকল্প হিসাবে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়ার বড় পরিকল্পনা রয়েছে সরকারের। 10,000 মেগাওয়াটের ফাস্ট ট্র্যাক একটি নবায়নযোগ্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা বাস্তবায়নের কাজ অতি দ্রুত শুরু হচ্ছে। মূল্যস্ফীতি নেমে আসতে শুরু করেছে। আমাদের পর্যালোচনায় আমরা দেখেছি যে পণ্যের মূল্যস্তর এখন স্থিতিশীল থেকে নিম্নগামী। মৌসুমের প্রভাবে সবজির দাম কম, তেলের দাম বাড়লেও মাছ, মুরগি, ডিম, চিনির দাম কমে আসতে শুরু করেছে। সামগ্রিকভাবে দেখলে গত 1 মাসের মধ্যে বাজার খরচটা কিছুটা হলেও কমেছে। আমার প্রত্যাশা রমজান কেন্দ্রিক পণ্যের মূল্যস্তর স্থিতিশীল থেকে নিম্নমুখী থাকবে। আমি মনে করি তেলের দাম কমবে, ছোলার দাম কমবে, ডিম ও পেঁয়াজের দাম স্থিতিশীল থাকবে। আমরা দুর্বৃত্তায়ন বন্ধ করতে চাই, দক্ষতা ভিত্তিক বাজার ব্যবস্থা চাই, যার অনুপস্থিতিতে গত 1.5 দশকের শাসন আমলে সিন্ডিকেটের জন্ম দিয়েছে। আমরা বৈচিত্র্যময় এবং অংশগ্রহণমূলক বাজার ব্যবস্থা সৃষ্টি করতে চাই। দেশে সম্পদের বন্টনের ক্ষেত্রে সুষম বন্টন ভিত্তিক নীতি প্রণয়ন করতে চাই। এলডিসি গ্র্যাজুয়েশনের যে পর্বটি আমাদের সামনে রয়েছে তা এই মুহূর্তে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, কারণ সংখ্যাভিত্তিক বিষয়গুলো অর্থনীতি গ্র্যাজুয়েশনের যোগ্যতা অর্জন করলেও প্রশাসনিক এবং সামাজিক দুর্বলতাগুলো আমাদের বড় ধরনের ফাঁদে ফেলে দিতে পারে। এ ফাঁদে না পড়ার সুযোগও রয়েছে, তবে সেজন্য সংস্কারগুলো সময় মতো করতে হবে। আমরা অপরাধীদের জোট ভাঙতে চাই। যোগসাযোগের ভিত্তিতে এতদিন মাত্রা ও চরিত্রহীন লুণ্ঠন হয়েছে। এটা থেকে বের হয়ে সম্পূর্ণভাবে যোগ্যতা এবং উৎকর্ষতার উপর ভিত্তি করে অর্থনৈতিক নীতি প্রণয়নে আমরা সচেষ্ট। আমাদের রাজস্ব জিডিপির অনুপাত একটি লজ্জাস্কর পরিস্থিতিতে রয়েছে। এর থেকে পরিত্রাণের পথ খুঁজতে হবে। সম্মানিত উপস্থিতি, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 আয়োজনে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, এফবিসিসিআই সহ বেসরকারি খাতের সক্রিয় সহযোগিতা ও নিরলস প্রচেষ্টার জন্য সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। এছাড়া বিভিন্ন সেবা প্রদানকারী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ পূর্বের মতো ডিআইটিএফ 2025 সফলভাবে আয়োজনে আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করবে বলে আমি বিশ্বাস করি। ব্যবসায়ী অংশগ্রহণকারীবৃন্দ এবং সকল দর্শক ক্রেতাকে মেলাটিকে সাফল্যের মূল ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সম্মানিত সকলকে আমি বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর তরফ থেকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ডিআইটিএফ 2025-এর সার্বিক সাফল্য কামনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় বাণিজ্য উপদেষ্টা। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তে পৌঁছে গেছি আমরা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে
তার মূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান এবং 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণার জন্য সবিনয়ে অনুরোধ করছি। সুধীবৃন্দ, মাননীয় প্রধান উপদেষ্টা, আসসালামু আলাইকুম। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ইংরেজি বছরের প্রথম দিনেই যে আমরা একটা বিরাট সুযোগ পেলাম একসঙ্গে একত্র হওয়া এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করা এবং একটা আনন্দময় বিষয়ে আলাপ করা। আন্তর্জাতিক বাণিজ্য মেলা যখন শুরু হয়েছে প্রথম দিকে দু একবার যাওয়ার সুযোগ হয়েছিল। বেশ ফুর্তি লাগে, মজা লাগে দেখতে। নামটা হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা, 3টা শব্দ। কারো কারো পছন্দ আন্তর্জাতিকের দিকে, খেয়াল ওদিকে, কারো কারো মনোযোগ বাণিজ্যের দিকে, আর কারো খেয়াল মেলার দিকে। আমি মেলার দিকে। ভালো লাগে মেলা, এটাই মূল আকর্ষণ। আসলে সবাই ফুর্তি করে আসে, মনে মনে ভাবে। পরে শুনেছি বেশ উৎসাহ সহকারে বিভিন্ন পরিবারের আলোচনায় বছরের কতগুলো জিনিস তারা বাণিজ্য মেলায় কিনবে বলে রেখে দেয়। আমার কিছু অবাক লাগে, সারা বছরের পরিকল্পনা বাণিজ্য মেলায় কিনবে গেল। তার একটা আকর্ষণ আছে বাণিজ্য মেলার, এবং তার মধ্যে যত না বাণিজ্যের বিষয়, মেলাটা তাদের মজা বেশি দেখার জন্য, ফুর্তি করার জন্য। আমিও মেলার দিকে এই জন্য যে এটা একটা মস্ত বড় সুযোগ। মানুষ যেহেতু আকৃষ্ট হয়, তার কাছে কথাগুলো তুলে ধরা, তার চিন্তার মধ্যে ঢুকিয়ে দেওয়া, এই সুযোগটা এই মেলা আমাদেরকে দেয়। আমি এই জন্য বলছি এটা সুযোগ। আমরা ব্যবসা বাণিজ্য করি, টাকা পয়সা রোজগার করি, বাণিজ্য করি, আন্তর্জাতিক বাণিজ্য করি, দেশের উপকার হয়, সব কিছু ভালো কথা। কিন্তু তার চেয়ে বড় কথা হলো মানুষের মনের মধ্যে কি ক্রিয়া প্রতিক্রিয়া হয়, সেটা তার চিন্তার ভেতরে আমরা কি ঢুকিয়ে দিতে পারি, কি জিনিসটা সে গ্রহণ করে, সেটা এটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশটা একটা অপূর্ব সুযোগের দেশ। আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। অসংখ্য মানুষ, 17 কোটি মানুষের দেশ, একটা ছোট্ট একটা জায়গার ভেতর, এবং তার মধ্যে বেশিরভাগ হলো টাটকা, তাজা, তরুণ। এরকম শক্তি খুব বেশি দেশের কপালে আসে নাই, আমাদের এসছে। যেটার কারণে বারে বারে জোর দিচ্ছি এই তারুণ্যের শক্তিকে উন্মোচিত করার, সুযোগ সৃষ্টি করার। তার মধ্যে আরেকটা বিষয় বারে বারে দৃষ্টি আকর্ষণ করি, মানুষ মাত্রেই উদ্যোক্তা, শ্রমিক না। শ্রমিকটা হলো একটা বিপথে চলে যাওয়া, এটা মানুষের পথ না। মানুষের পথ হলো সৃষ্টি করা, নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না। এটা হলো তফাৎ। একটা হলো অন্যের হুকুমে, একটা হলো নিজের উদ্যোগে, নিজের চিন্তায়, নিজের ভাবনায়।
নিজের ফুর্তিতে। এই মেলা আমাদেরকে আবার সেই সৃষ্টির সুরসুরিটা দেয়। এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরসুরি দেওয়া। এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি। আমার মনে মনে যে মেলার ছক, সেটা হলো এগুলো তো থাকবেই, তার সঙ্গে আরো অনেক জিনিস থাকতে পারে। এটা এক্ষুনি করতে হবে তা না, তো চিন্তাটা আমরা করতে পারি। তরুণদের একাংশ বাণিজ্য মেলাতে, ওই এটা তাদেরই অংশ। এখানে 25 বছরের পরে নিচে হইতে হবে এরকম কিছু একটা শর্ত দিয়ে দেওয়া। যারা 25 বছরের নিচে তারা এখানে আসবে, এখানে তারা দেখাতে পারবে তাদের কি করে তারা। আমরা যদি খুঁজি, অবাক কেন, অসংখ্য রকমের কাজ করে তরুণরা, কিন্তু কোথাও স্বীকৃতি নাই, সরকারি স্বীকৃতি নাই, অন্য ব্যবসায়ী মহলে স্বীকৃতি নাই, কিন্তু তারা অনেক জিনিস করে, ছোট 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 জিনিস করে। এবং তরুণ বলতে আমি শুধু ছেলে তরুণদের কথা বলছি না, মেয়ে তরুণ, অসংখ্য কাজ। আপনাদের জানা আছে, আপনাদের প্রত্যেকে জানেন কে কি করে। ঘরে বসে শাড়ি বিক্রি করে, সে কোথাও জানেন, বাড়িতেই কিছু না, কিন্তু তার ক্রেতা বহু জায়গায়। গৃহিণী, বয়স্ক মহিলা, 4-5 ছেলে মেয়ের মা ব্যবসা করছে। কি করে? রান্না করে খাওয়ায়। অর্ডার তো 3 দিন আগে দিতে হয়, কি কি চান, কি কি জিনিস, ঠিক রান্না করে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে। কোনো স্বীকৃতি নাই। তাহলে একাংশ থাকবে শুধু এদেরকে দেখানো, যারা অত্যন্ত চমৎকার বুদ্ধি নিয়ে এই দুনিয়ার সব কাজের ফাঁকে দিয়ে সে একটা ব্যবসা নিজে সৃষ্টি করে ফেলেছে। এটা দেখানো এই জন্য দরকার, ওই যে বললাম সুরসুরি। এটা দেখার পরে প্রত্যেকের মাথায় সুরসুরি আসবে, আরে আমি তো ইচ্ছে সুন্দর করে করতে পারি, আমিও তো একটা করতে পারি। মেলার উদ্দেশ্য হলো সুরসুরি দেওয়া, বিশেষ করে এই তরুণীদের মাথার মধ্যে সুরসুরি দেওয়া। আমি তরুণদের একাংশের কথা বললাম, যে একটা অংশ হবে তরুণদের হবে, হোক, তার মধ্যে মেয়েদের একটা অংশ হবে, তরুণীদের একটা অংশ হবে, যাতে তারা ফুর্তি করে দেখে কি করছে তারা, কত রকমের কথা। তারা ছেলেদেরটাও দেখবে, ছেলেরা মেয়েদেরটা দেখবে, দেখে আরো বুদ্ধি বের হবে। বুদ্ধিতে ঘষা দিলে অনেক বুদ্ধি বের হয়। কাজে সেই সুযোগ সৃষ্টি করা। আপনি বলতে পারেন যে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে সারা দেশে করছে, আমরা কয়জনকে জায়গা দেবো এর মেলাতে? এটা কোনো সমস্যা না। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে, জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি, এই উপজেলাতে কার বুদ্ধি বেশি। আমি উপজেলাতে বলছি বলতে ওরা কি করবে, অবাক কাণ্ড করে। কৃষির জগতে যে বর্তন হচ্ছে মানুষের বুদ্ধিতে, সরকার সহযোগিতা করেছে কিন্তু মানুষ বুদ্ধিটা নিয়ে নিয়েছে, বহু রকম জিনিস করছে। কৃষিতে, শিল্পে, হস্তশিল্পে, কুটির শিল্পে যত রকমের জিনিস আছে, আইসিটি, আজকে টেলিফোন দিয়ে কত রকমের ব্যবসা হচ্ছে, কম্পিউটার পর্যন্ত যেতে হচ্ছে না, কিন্তু কম্পিউটারও চলছে। কত রকমের ব্যবসা, আন্তর্জাতিক, আমি তো দেশের কথা বললাম, আন্তর্জাতিক ব্যবসা। ঘরে বসে কোথায় কোন দুনিয়াতে কি সফটওয়্যার বিক্রি করে দিচ্ছে সে। কাজে উপজেলায় উপজেলায় প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3-4 যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। কারণ তারা তো আমাদের পথ প্রদর্শক, তারা জাতিকে পথ প্রদর্শন করবে, দুনিয়াকে পথ প্রদর্শন করবে। এই যেগুলো এখানে আসবে শুধু সেটা বাংলাদেশের সেরা না, তারা দেখবেন যে অনেকে দুনিয়ার সেরা হয়ে গেছে। দেশ আর দুনিয়ার সীমারেখা এখন আর নাই। আমরা যে পর্যায়ে তরুণরা আমাদেরকে যে পর্যায়ে নিয়ে এসছে,
আমরা একাকার হয়ে গেছি এখন, আমরা ওই সীমাতে চলে গেছি। কাজে সেই সীমাতে আমাদেরকে সেই তরুণরা, তখন এটা আন্তর্জাতিক হবে, আন্তর্জাতিক তরুণরা দেখতে আসবে বাংলাদেশের তরুণরা কি করছে, বাংলাদেশের তরুণরা কি করছে, বুদ্ধি নিতে আসবে, শিখতে আসবে, উৎসাহ নিতে আসবে, জয়েন্ট ভেঞ্চার করতে আসবে। আজকে যে ঘরে বসে করছে সেটা দেখা যাবে যে আন্তর্জাতিক ব্যবসাতে পরিণত হয়েছে। এটার কোনো তফাৎ নেই, ঘরে বসে কাজ আন্তর্জাতিক কাজ কোনো তফাৎ নেই, শুধু আকারে বড়, বুদ্ধি ছোট্ট বুদ্ধি। একবার যদি বুদ্ধিটা খেটে যায় তাহলে এটা সারা দুনিয়ার জন্য খেটে গেল। উবার ধরেন একটা বুদ্ধি, এটার জন্য দুনিয়া লাগে না তো, একজন হলেই হয়ে যায়, কিন্তু যেই একজনে কাজ করেছে এটা সারা দুনিয়া থেকে কাজে লেগে গেছে, বিরাট কোম্পানি হয়ে গেছেন। কাজে এই যে কাজটা করছে সে ছোট্ট একটা জায়গায়, আপনি তার ছোট ছোট জায়গা বন্টন করে দেন, সে শুধু দেখাবে, বোঝাবে কি, কত বিনিয়োগকারী আসবে তার কাছে, বল চলেন আমরা সঙ্গে ব্যবসা করি। এই তো মেলার উদ্দেশ্য, যোগাযোগটা করে দেওয়া, খাপে খাপে মিলিয়ে দেওয়া। তা আমরা সেরকমভাবে তরুণ তরুণীদের করতে পারি, বয়স্কদের করতে পারি, যারা আমরা বলি রিটায়ার্ড, একটা শব্দ বলি, আমি বলছি রিটায়ার্ড বলে কোনো শব্দ নাই, পুরো শব্দটাকে আমরা রিটায়ারমেন্টে পাঠিয়ে দিলে ভালো হয়। একজন মানুষ কখনো রিটায়ার করতে পারে না, সে মৃত্যু পর্যন্ত সচল সজাগ কর্মঠ, তার আগে সে থামে না। কিন্তু আমরা একটা বয়স নির্ধারণ করেছি, এত বছর হলে তুমি রিটায়ার, তারপর আমাদের কাজের না, আমার তো রিটায়ার হয়ে গেছে। জোর করে মানুষ একটাকে অচল করে দিল, বেকল করে দিল, শব্দ একটা আবিষ্কার করে, এই শব্দটাকে ডিকশনারি থেকে বের করে দিতে হবে। আপনি বলেন 70 বছর, 80 বছর, 90 বছর, কি অসুবিধা আছে? যতক্ষণ পর্যন্ত আমি চিন্তা করতে পারি, কাজ করতে পারি, বুদ্ধি দিতে পারি, আমি তো সচল, আমি মানুষ। তো কাজেই তরুণরা যেরকম কাজ করবে, বয়স্করাও কাজ করবে, তাদের জন্য একটা আলাদা এলাকা, বয়স্কদের জন্য, যেটা 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্বরা কী কী কাজ করছে, কী কী জিনিস করে ফেলছে, তারা করছে। কাজেই ওই যে বললাম, উপজেলায় উপজেলায় হবে, প্রতিযোগিতা হবে এবং তাদের চিহ্নিত করা হবে, যারা আসছে তাদের তালিকা হবে, তাদের জীবনী ছাপা হবে, তারা কি করছে, তারপর তাদের দেখতে আসবে সবাই, দলে দলে আসবে, সারা দেশ জুড়ে আসবে, বিদেশ থেকে আসবে, কে কি করছে। আপনাদের বহু ঘটনা জানা আছে, আমার বলার দরকার নেই। কাজে ওইটাই হবে মেলা, যেটা বাংলাদেশের মানুষকে, এই যে বাচ্চা স্কুলে যাচ্ছে সেও বলে যে ওটা দেখে এসে, মা আমি ওটা পারবো, আমি এর চেয়ে ভালো পারবো। সে ক্লাস 7-এর ছাত্রী, সে ক্লাস 7-এর ছাত্র, তার মাথায় বুদ্ধি এসছে, করুক না, অসুবিধা কি? বুদ্ধির জন্য তো বয়সের দরকার নেই, বুদ্ধি আলাদা এক জিনিস। সে 100 বর্ষ বয়সী মানুষের কাছ থেকে আসতে পারে, 5 বছরের বাচ্চা থেকেও আসতে পারে, আসুক না। এগুলো দেওয়াটাই হলো এই মেলা। কাজে আমরা এই মেলা, আজকে আমরা দেখব, মেলা আমাদের উৎসাহিত করবে, কিন্তু ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে, জায়গায় জায়গায় হবে, এবং এটা হলো চূড়ান্ত মেলা। সবাই আসবে, দেখতে আসবে, বুঝতে আসবে, শিখতে আসবে, বিনিয়োগ করতে আসবে। এখানে যারা দেখতে আসবে তাদের অর্ধেকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায়, সঙ্গী খুঁজতেছে, কোন ব্যবসাটা সে ধরবে, কোন ব্যবসাটাকে নিয়ে সে এগিয়ে যাবে। বুদ্ধিটা তো বিরাট সম্পদ, টাকার চাইতে অনেক বড় জিনিস। টাকা তো বুদ্ধির পিছে পিছে দৌড়বে। আমি এখন বলছি টাকা নেই, টাকা নেই, টাকা নেই তো বিষয় না, বুদ্ধি নেই, বুদ্ধি নেই বলতে পারেন। কেন বুদ্ধি থাকবে না আমাদের? বুদ্ধি থাকলেই টাকা। কাজে আমরা চাই আমাদের তরুণ তরুণী, বয়স্কা যত আছে, সবাই তার এই যে স্বতঃস্ফূর্ত উদ্যোক্তা হবার শক্তি, সেটাকে এগিয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে, মেলার মাধ্যমে আমরা এগিয়ে নিতে পারি। সেগুলো পরবর্তীতে স্কুলে কলেজে পাঠ্য হবে, কে কি করেছে, কি ওদেরকে উদ্বুদ্ধ করার জন্য তারা তাতেও সেটা করে। তাহলে
এই মেলা সবার জীবনে একটা বড় রকমের প্রভাব। মানুষই তো দেশ, দেশ বলে তার কিছু নাই। মানুষ, আমাদের মানুষ তার নিজের দেশ নিজে সৃষ্টি করবে, উৎসব করে শক্ত হয়ে দাঁড়াবে দুনিয়ার সামনে। দেখো তোমাদের জন্য আমরা কত রকমের উদাহরণ সৃষ্টি করে দিলাম। তো সেটার জন্য আজকে আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শরিক হয়েছি। আমাকে লিখিত কিছু দিয়েছে, সেটা পড়ে শোনাই, তারপর আমরা শেষ করব। দেশে উৎপাদিত পণ্য সামগ্রীকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী উৎপাদন ও রপ্তানিতে রপ্তানি উন্নয়ন ব্যুরো দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এই সংস্থা নতুন নতুন পণ্যকে রপ্তানিতে অন্তর্ভুক্তকরণ, পণ্যের বাজার সম্প্রসারণ, পণ্য বহুমুখীকরণের অংশ হিসেবে প্রতি বছর এই মেলাটি আয়োজন করে। এই ধরনের বিপণন প্রসারমূলক কার্যক্রমের ফলে ইতিমধ্যেই আমাদের তৈরি পোশাক বিশ্ববাজারে নেতৃস্থানীয় অবস্থান তৈরি করেছে। বেকারত্ব কমানো, বৈদেশিক মুদ্রা অর্জন এবং দারিদ্র্য কমিয়ে আনার মাধ্যমে রপ্তানি বাণিজ্য দেশের অর্থনীতির ভিতরকে মজবুত করতে বিশেষ ভূমিকা রাখছে। সরকারি পৃষ্ঠপোষকতায় স্থানীয় পণ্যের মান উন্নয়নে সেবা প্রদানকারী সংস্থাগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে। রপ্তানি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও দ্রুততর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থার বিদ্যমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা সংক্রান্ত গ্যাপ নিরূপণের জন্য সার্ভে করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে হবে। পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য আমি আমাদের ব্যবসায়ী মহলকে অনুরোধ জানাচ্ছি। দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের পদক্ষেপ হিসেবে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে রপ্তানিতে অবদান ও সম্ভাবনার বিষয়ে বিবেচনাক্রমে পণ্য খাতকে যথাক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার খাত, বিশেষ অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া রপ্তানি প্রসার ও প্রণোদনামূলক কর্মকাণ্ডকে বেগবান করতে প্রতি বছর একটি পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার, বর্ষের সেরা পণ্য হিসেবে ঘোষণা দেওয়া হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে আমি প্রোডাক্ট অব দ্য ইয়ার তো বটেই, এন্টারপ্রেনিয়র অব দ্য ইয়ার সেটাও পরিচিত করতে চাচ্ছি, যাতে করে প্রোডাক্টের উপরে যেমন জোর, তার চাইতে বেশি জোর যে করলোটাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণকে ঘোষিত পণ্যের উৎপাদন ও বিপণনে উৎসাহিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এবার ফার্নিচার পণ্যকে 2005 সালের বর্ষসেরা পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে উৎপাদিত প্রক্রিয়াকৃত পণ্য সেবা সামগ্রীকে বহির্বিশ্বে রপ্তানির পথ সুগম করার লক্ষ্যে আয়োজিত 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সাথে সম্পৃক্ত বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো সহ সকল মন্ত্রণালয় ও সংস্থাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই সঙ্গে আমি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমার শুভকামনা। আশা করি এবারের মেলার সার্বিক সাফল্য অর্জন করবে। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রত্যাশার প্রাপ্তির ব্যবধান যাই থাকুক না কেন, আমরা সবাই আশাবাদী। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার মূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণ এবং সেই সাথে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এর শুভ উদ্বোধনের জন্য আন্তরিক ধন্যবাদ ও সশ্রদ্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুধীবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে